ইউটিউব চ্যানেল জব উইথ এমসিতে সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। তো টপিকটা লক্ষ্য করো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমাদের সামনে সবচাইতে বড় যে বিষয়টা রয়েছে, যে ধাপ রয়েছে, সেটি হলো পরীক্ষা। আজকে আমি এই ভিডিওতে গ্রুপ সি এর যে ইংলিশ পোর্শনটা রয়েছে, কারণ গ্রুপ সি সিলেবাসে যে আমাদের 60 নাম্বার পরীক্ষা হবে, সেখানে কিন্তু 15 মার্কস রয়েছে ইংলিশ পোর্শন বা ইংলিশ পার্ট। তো ইংলিশ পার্টের একটি সেট কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, অর্থাৎ সিলেবাস অনুযায়ী আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের ছোট্ট ভিডিওটি। আর আশা করছি ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, এখানে কিন্তু আমাদের 2025-এর যে টোটাল পোস্ট বলা রয়েছে, সেটা কিন্তু কত বলা হয়েছে? 8477। ঠিক আছে, এর মধ্যে গ্রুপ সি 2989 এবং গ্রুপ ডিতে রয়েছে 5488। তো সিলেবাস অফ গ্রুপ সি সিলেবাসে যেগুলো বলা হয়েছে, দেখো এখানে আমাদের কিন্তু জেনারেল নলেজ রয়েছে, যেটা কত নম্বর? জেনারেল নলেজ সেখানে হলো 15 মার্কস। ঠিক আছে, একই রকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে 15 মার্কস রয়েছে। জেনারেল ইংলিশ, যে বিষয় নিয়ে বা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব, বা একটি সেট, অর্থাৎ 15 মার্কসের একটি সেট কিন্তু এখানে অবশ্যই সমাধান করা হবে। এবং সর্বশেষ থাকছে ম্যাথমেটিক্স, সেখানেও কিন্তু 15 মার্কস রয়েছে। ঠিক আছে, এখানে হবে 15 মার্কস রয়েছে। তো দেখো, জেনারেল ইংলিশে যে বিষয়গুলো আবার বলা রয়েছে আমাদের সিলেবাসে কি কি থাকতে হবে, সেই বিষয়টাও আমরা একটু দেখে নিই। দেখো, ইংলিশ পার্টে প্রথমে কি রয়েছে? সিনোনিমস রয়েছে। ঠিক আছে, সিনোনিমস বলতে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস বিপরীত শব্দ, অর্থাৎ কোনো শব্দ দেওয়া থাকবে, ঠিক তার বিপরীত যেটি হবে আউট অফ দ্য অপশন থেকে আমাদের কিন্তু বেছে নিয়ে লিখতে হবে। সমার্থক শব্দের ক্ষেত্রেও কিন্তু একই রকমই বিষয় রয়েছে। ইংলিশ গ্রামার, এখানে প্রাথমিক গ্রামারের পুরো বিষয়টাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একদম বলা যেতে পারে আমাদের সেই লেটার থেকে শুরু করে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, এই ধরনের সব কিছু বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে যেগুলো ইংরেজিতে রয়েছে, যে বেসিক ইংলিশ, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ হিসাবে থাকতে পারে। এবং এরর কারেকশন রয়েছে, কোনো বাক্য বা কোনো বাক্যে কোনো শব্দ ভুল দেওয়া রয়েছে, সেই এরর কারেকশনও কিন্তু আমাদের থাকবে, বা সেটিকে আমরা সঠিক করে লিখলে কোন অপশানটা হবে সেটা কিন্তু করতে হবে। তো আমি কি বলেছি, যে ইংলিশ পার্টের 15 নম্বর আজকে কিন্তু সমাধান করা হবে, বা একটি সেট এখানে সম্পূর্ণ সমাধান করা থাকবে, আলোচনা সহ অবশ্যই। দেখো, সর্বপ্রথমে কি বলেছি, যে দ্য ম্যান হ্যাজ বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার, আইডেন্টিফাই দ্য টেন্স। তো টেন্সের আমরা কিন্তু প্রকারভেদ জানি, 3টি ভাগ, সাধারণ ভাগ 3টি, এবং প্রত্যেকটি ভাগের কিন্তু আবার 4টি করে অংশ রয়েছে। তো এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে, দ্য ম্যান হ্যাজ বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার, ঠিক আছে, মানুষটি 1 ঘন্টা ধরে বই পড়ছে। তো আইডেন্টিফাই দ্য টেন্স, এখানে যে বাক্যটি যে টেন্সে দেওয়া রয়েছে সেটি কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথমে দেখো, দ্য ম্যান হ্যাজ বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার, হ্যাজ রয়েছে। ঠিক আছে, হ্যাজ বিন। তো এখানে এটি কিন্তু পুরোটা প্রেজেন্ট টেন্সের মধ্যে অবশ্যই, কিন্তু প্রেজেন্ট টেন্সের কোন ভাগটি রয়েছে? কারণ এই যে হ্যাজ শব্দটি আমাদের কিন্তু বলে দিচ্ছে, এখানে যে দেখো হ্যাজ রয়েছে, এটি কিন্তু আমাদের পুরোপুরিভাবে বলে দেয় যেটি প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে দ্য ম্যান হ্যাজ বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার, আইডেন্টিফাই দ্য টেন্স। তাহলে এখানে প্রথমে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে টিটা বাদ পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং ডি নাম্বারে কি রয়েছে? একদম ডি নাম্বারে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে সাবজেক্টের পরে যদি আমাদের হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করা হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, সেটা কিন্তু অবশ্যই কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ ডি নাম্বার অপশন কিন্তু এই ক্ষেত্রে সঠিক। আর এ নাম্বারে কি রয়েছে দেখো, পাস্ট কন্টিনিউয়াসে সবসময় মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, ভার্বের সঙ্গে আইএনজি হবে। ঠিক আছে, এবং পাস্ট পারফেক্টের সাবজেক্টের পরে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট পারফেক্টে মাথায় রাখবে সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে? হ্যাজ বা হ্যাভ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে যে ফর অ্যান আওয়ার, দ্য ম্যান হ্যাজ বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার যে বিষয়টা রয়েছে, 1 ঘন্টা ধরে পড়ছে, সেটা কিন্তু আমাদের বলছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ফর অ্যান আওয়ার যে রয়েছে এটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় ধরে পড়ছে, অতীতে শুরু হয়েছে এখনো চলছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। পরে দেখো, আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, কারেক্ট ইট। এই যে বাক্যটা দেওয়া রয়েছে এই বাক্যটিকে কিন্তু কারেক্ট করতে হবে, এখানে ভুল রয়েছে। যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, তো আপাত দৃষ্টিতে মনে হলো যে বাক্যটি সঠিক রয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি, এইটুক পর্যন্ত কিন্তু সঠিক রয়েছে, বা এরকম বাক্যটা থাকলে এখানে কিন্তু কোনো রকম ভুল থাকতো না। কিন্তু ইয়েস্টারডে যখন আমরা বলছি, ইয়েস্টারডে একটা নিয়ম রয়েছে যে যদি কোনো বাক্যে, ঠিক আছে, যদি কোনো বাক্যে অতীতকাল সূচক শব্দ থাকে তাহলে সেটি কিন্তু কখনোই প্রেজেন্ট টেন্সের পর্যায়ে পড়বে না। তাহলে আই হ্যাভ রিসিভড এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকছে, আবার ইয়েস্টারডে রয়েছে, অর্থাৎ ভুল রয়েছে। তাহলে এখানে কি করতে হবে, যদি কোনো অতীতকাল সূচক শব্দ থাকে, ইয়েস্টারডে অতীতকাল রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু পুরোপুরিভাবে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যদিও সেটা শুনতে যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, খেয়েছি, চলেছি, বলেছি, এই ধরনের যে বাক্যগুলো সাধারণভাবে সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় পড়ে, কিন্তু যেহেতু অতীতকাল সূচক শব্দ রয়েছে সেই হেতু তাহলে এটা কি হবে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। হ্যাভ কিন্তু এখানে হবে না, ঠিক আছে, এখানে কিন্তু কোনো আর হ্যাভ হবে না, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। 3 নম্বর লক্ষ্য করো, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ দ্য ফ্যাক্ট পুট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে একটা উপযুক্ত প্রিপোজিশন আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তো প্রিপোজিশন কোনগুলো, যে সাধারণভাবে নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হবে এবং কি করছে, সেগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দগুলো যে রয়েছে সেই শব্দগুলোর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আমাদের বলে দেবে। তো এইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কোনো যে সাধারণ প্রিপোজিশন সেটা কিন্তু ব্যবহার করতে বলা হয়নি। তো অ্যাওয়ারের পরে কোন প্রিপোজিশন বসবে, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ দ্য ফ্যাক্ট, আই অ্যাম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, এখানে কিন্তু কি হবে, অফ হবে, এই জায়গাটা আমাদের লিখতে হবে অফ, মানে আমি বিষয়টি সম্পর্কে অবহিত বা বিষয়টি সম্পর্কে আমার জানা রয়েছে। দেখো নেক্সট নাম্বার, দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড ডিয়ার। ডিয়ার যে শব্দটা রয়েছে, ডিয়ার মানে আমরা জানি হরিণ, তো ডিয়ার শব্দটির বহুবচন কি হবে, একটা জিনিস মাথায় রাখবে, ডিয়ারে কিন্তু কোনো বহুবচন হয় না, ডিয়ার সিঙ্গুলার, অ্যান্ড ডিয়ার ক্যান বি ইউজড অ্যাকচুয়ালি ইন প্লুরাল অলসো। তাহলে ডিয়ারের প্লুরাল কি হচ্ছে, ডিয়ারই হচ্ছে। দ্য অ্যাডজেক্টিভ অফ হেড, হেড যে শব্দটা রয়েছে, হেড ঘৃণা করা, ভার্ব রয়েছে, তো হেটের হলো আমাদের কি অ্যাডজেক্টিভ ফর্ম, বিশেষণ ফর্ম লিখতে হবে। হেটের অ্যাডজেক্টিভ ফর্ম মাথায় রাখবে হেটফুল, HATEFUL, হেটফুল হলো অ্যাডজেক্টিভ, দ্য অ্যাডজেক্টিভ অফ হেট ইজ হেটফুল, অবশ্যই সেখানে অপশন দেওয়া থাকবে। আর এই ক্ষেত্রে আর একটা বিষয় মাথায় রাখবে যে হেটফুলি অ্যাডভার্ব হবে এবং হেট্রেট যখন আমরা বলবো সেটা কিন্তু নাউন হবে, আর এখানে হেড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ভার্ব হিসাবে দেওয়া রয়েছে। নাম্বার 7, নো আদার টাইম ওয়াজ অ্যাজ গুড অ্যাজ দিস, আইডেন্টিফাই দ্য ডিগ্রি। এই যে এখানে বাক্যটা রয়েছে, নো আদার টাইম ওয়াজ অ্যাজ গুড অ্যাজ দিস, এখানে ডিগ্রি আমাদের মাথায় রাখতে হবে যে ডিগ্রিকে আমরা 3টে ভাগে ভাগ করি, যেটি অ্যাডজেক্টিভ কি, যে পার্টস অফ স্পিচের যে 8টি ভাগ রয়েছে তার মধ্যে অ্যাডজেক্টিভ একটি ভাগ, তো অ্যাডজেক্টিভের যে ক্রম বা মাত্রা সেটাই কিন্তু ডিগ্রি। তো ডিগ্রিকে আমরা 3টে ভাগে ভাগ করি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। মাথায় রাখবে যে সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে হলো কি থাকছে, হয় অনেকের মধ্যে ভালো, অথবা অনেকের মধ্যে নিকৃষ্ট পরিমাণ বা নিকৃষ্ট মানের বলা যেতে পারে। আর যখন আমরা পজিটিভ ডিগ্রি বলবো সেটা কিন্তু সাধারণভাবে কি হয় না, যে কোনো তুলনা বোঝানো হচ্ছে না, এখানে অ্যাডজেক্টিভের প্রথম বিষয়টা বা প্রথম যে রূপ সেটা কিন্তু ব্যবহার করা হয়, এবং কম্পারেটিভ ডিগ্রি সবসময় কিন্তু একটা তুলনা থাকছে। তাহলে নো আদার টাইম ওয়াজ অ্যাজ গুড অ্যাজ দিস, ঠিক আছে, কোনো সময় এই সময়ের মতন ভালো নয়। তাহলে এই যে গুড যে কথাটা দেখো এখানে অ্যাডজেক্টিভ রয়েছে অ্যাজ গুড অ্যাজ দিস, তো গুড, বেটার, বেস্ট আমরা জানি, তাহলে গুড প্রথম অ্যাডজেক্টিভের প্রথম ফর্মটা রয়েছে, সেই অর্থে কিন্তু এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা কোন ডিগ্রিতে রয়েছে বাক্যটা, পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। অপশন থাকতে পারতো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, নান অফ দিস, ডিগ্রি তো অবশ্যই একটি হবেই। তো এখানে দেখো নো আদার দিয়ে শুরু হয়েছে, বা অনেক সময় ভেরি ফিউ দিয়েও শুরু থাকলেও অ্যাডজেক্টিভের যদি প্রথম ফর্ম ব্যবহার করা থাকে তাহলে সেটাও কিন্তু পজিটিভ ডিগ্রিতে হয়ে থাকে। তো অ্যাজ গুড অ্যাজ দিস, গুড, বেটার, বেস্ট, গুড কিন্তু পজিটিভ ডিগ্রিতে রয়েছে, বা বাক্যটি বলা যেতে পারে যে পজিটিভ ডিগ্রিতে আছে। নাম্বার 8, ড্যাশ টেলিগ্রাফ ইজ অ্যান এস্টিমড নিউজ পেপার। এস্টিমড কথাটার মানে হলো কি, যে যার খ্যাতি রয়েছে, ফেম, নাম করা,
তো টেলিগ্রাফ একটি হলো নামকরা বা খ্যাতিসম্পন্ন সংবাদপত্র বা কদর রয়েছে যার। তো ফুট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এখানে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। তো জিনিসটা যদি সাধারণ মানের, কারণ তোমরা দেখো অনেক ছোট ক্লাসেও পড়েছো যে টেলিগ্রাফ একটি পেপারের নাম, খবরের কাগজের নামে আগে কিন্তু আমরা অবশ্যই কি লিখবো, দিয়ে লিখবো। তাহলে দ্য টেলিগ্রাফ ইজ অ্যান এস্টিমড নিউজ পেপার। 8 নম্বরের উত্তর হচ্ছে দ্য টেলিগ্রাফ ইজ অ্যান এস্টিমড নিউজ পেপার। হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য কাইন্ডনেস। এবার এখানে দেখো চলে আসি যে নাউনের যে ভাগ, আমাদের কিন্তু নাউনের 5টি ভাগ রয়েছে। সেই 5টি ভাগের মধ্যে এখানে কাইন্ডনেস যে শব্দটা কোন পর্যায়ে পড়বে। তো সাধারণভাবে আমরা জানি যে প্রপার নাউন কি হয়, যে কোনো ব্যক্তির নাম, ঠিক আছে, কোনো জায়গার নাম, কোনো খবরের কাগজের নাম বা নদীর নাম, দেশের নাম, যেমন জায়গা বলেছি। তো এই ধরনেরগুলো কোনো প্রপার নাউন। আর তাদের সেই জাতিকে যখন বোঝানো হচ্ছে, যেমন ম্যান, গার্ল, টাউন, সিটি, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে কমন নাউন। এছাড়া ম্যাটেরিয়াল নাউন রয়েছে যেগুলো বস্তু, ঠিক আছে, চক, ঠিক একই রকমভাবে হতে পারে আয়রন, এটসেট্রা। আর এছাড়া আরেকটি নাউন রয়েছে যেটাকে কালেকটিভ নাউন বলছি, একসঙ্গে একটা গ্রুপকে বোঝানো হতে পারে, গ্রুপ, ক্লাস, ঠিক আছে, ব্যাচ, আর্মি ইত্যাদি। আর আরেকটা নাউন রয়েছে যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, যেটাকে আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলোকে আমরা কি করতে পারি, অনলি বি ফেল্ট, অর্থাৎ অনুভব করা যেতে পারে। তো কাইন্ডনেস, এখানে কিন্তু দেখো কাইন্ডের সঙ্গে নেস যুক্ত হয়েছে। কাইন্ডনেস একটা নাউন। কাইন্ড যদিও প্রাথমিক পর্যায়ে কি বলবো, অ্যাডজেক্টিভ, তো কাইন্ডনেস এখানে নাউন হয়েছে। তো দয়া, কাইন্ডনেস বলতে দয়া, তো এটা কিন্তু আমরা দেখতে পাই না। কাইন্ডনেস, দয়া, ট্রুথফুলনেস, সত্যবাদিতা যেটাকে বলছি, ঠিক আছে, এই সমস্ত কিছুই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে, গুণবাচক বিশেষ্য। তো কাইন্ডনেস এখানে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অপশনে আমাদের যদি 4টে দেওয়া থাকে, তার মধ্যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বেছে নিতে হবে। নাম্বার 10, লং লিভ আওয়ার লিডার। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট অ্যাকর্ডিং টু মিনিং। তো অর্থ অনুযায়ী 5টি ভাগ বাক্যে রয়েছে। তো লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘদিন বাঁচুক, এই যে বাক্যটি, সেটা কোন ধরনের বাক্য। তো একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো বাক্যে বক্তার ইচ্ছা অথবা কি প্রকাশ পায়, প্রার্থনা প্রকাশ পায়, তাহলে সেই বাক্যটি কিন্তু অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হয়, যেটাকে বাংলায় আমরা বলি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তো ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যের ক্ষেত্রে একটা জিনিস খুব মনে রাখার বিষয় রয়েছে, যে এই বাক্যগুলি সাধারণভাবে মে দিয়ে শুরু হয়ে থাকে, অনেক সময় লং দিয়েও শুরু হতে পারে। তো লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘদিন বাঁচুক। তো এখানে একটা কিন্তু আমাদের কি হচ্ছে, যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, সেটা আমাদের ইচ্ছা নেতা অনেকদিন বাঁচুক। তো সেই ক্ষেত্রে এটি কিন্তু অপটেটিভ সেন্টেন্স হয়েছে অ্যাকর্ডিং টু মিনিং। আর একটা বিষয় তোমাদেরকে বলে রেখে, দেখো পরের দিকে কিন্তু আমি কোনো অপশন দিইনি, যেহেতু আলোচনা করা হচ্ছে সেই জন্য কিন্তু কোনো অপশন দেওয়া হয়নি। তো পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই অপশন থাকবে, তোমরা জানোই, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। নাম্বার 11 লক্ষ্য করো, হাউ লাভলি আ পিকক ড্যান্সেস, হোয়াট ইজ দ্য পাংচুয়েশন মার্ক ইউজড হেয়ার। তো দেখো বাক্য গঠনের একটা কিন্তু বড় শর্ত হলো পাংচুয়েশন মার্ক। যেমন আমি ভাত খাই যদি বলে আই ইট রাইস, শেষে আমাদের কি করতে হবে, পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ, জ্যোতি চিহ্ন দিতে হবে, পূর্ণ জ্যোতি চিহ্ন। তো এখানে হাউ লাভলি আ পিকক ড্যান্সেস, যে একটি ময়ূর কত সুন্দর নাচে, তো শেষে এই যে তোমার একটা টান দিয়ে নিচে ফোঁটা দেওয়া রয়েছে, এটা কোন ধরনের পাংচুয়েশন মার্ক। তো মাথায় রাখতে হবে এটা কিন্তু এক্সক্লেমেশন মার্ক, EXCLAMATION। আবার বলছি EXCLAMATION, এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময়সূচক একটা চিহ্ন যেটা, বা বিস্ময়ের জন্য আমরা ব্যবহার করি, সেটা এক্সক্লেমেশন মার্ক। দ্য ম্যান ইজ নোন বাই মি, কারেক্ট দ্য সেন্টেন্স। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে দ্য ম্যান ইজ নোন বাই মি প্যাসিভে রয়েছে, যে মানুষটি আমার দ্বারা পরিচিত, অর্থাৎ মানুষটিকে আমি চিনি, এই কথাটাই বলা হয়েছে ডাইরেক্টলি। তো নোনের পরে আমরা কখনো বাই লিখবো না, তাহলে এখানে উত্তরটা হবে দ্য ম্যান ইজ নোন টু মি। নোনের পরে সাধারণত টু লেখা হয়, কারেক্ট হয়ে গেল। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ লে বাই ইজ, কারণ সিনোনিমস আমি বলেছি রয়েছে, তো এখানে সে অর্থে আমি 4টি অপশন অবশ্যই দিয়েছি। তো লে বাই, দেখো লে বাই মানে কোনো কিছু সঞ্চয় করা ভবিষ্যতের জন্য। তো এখানে এক্সটেন্ড মানে কোনো কিছু বাড়ানো বা বৃদ্ধি করা। পুট অন মানে পরিধান করা, পোশাক পরিধান করা। সেভ সামথিং ফর ফিউচার, আর ভবিষ্যতের জন্য কোনো কিছু সেভ করা, সঞ্চয় করা। রাইট সামথিং ফর ফিউচার, এখানে FOR হতো, ফর ফিউচার, তো ভবিষ্যতের জন্য কোনো কিছু লেখা। তাহলে দেখো সেভ সামথিং ফর ফিউচার
ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করা, ফর ফিউচার। দ্য ম্যান ইজ হুইসপারিং, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হুইসপারিং ইজ, মানুষটি কি করছে, বিড়বিড় করে বলছে, হুইসপারিং বিড়বিড় করা। তো অ্যান্টোনিম বিড়বিড় করা হলো অ্যান্টোনিম, বিপরীত শব্দ কী হবে সেটা লিখতে হবে। তো স্ক্রিমিং দেখো চিৎকার করে বলা মানে আর্তনাদ যার সঙ্গে আওয়াজ রয়েছে। মাটারিং বিড়বিড় করে বলা বা নিচু গলায় বলা। আর রানিং ওয়াইল্ডলি, রানিং ওয়াইল্ডলি বলতে সে বুনো জন্তুর মতে বা বুনোভাবে চলা, চলা বলতে এখানে দৌড়ানো, ঠিক আছে, বা বন্যভাবে দৌড়ানো। আর নান অফ দিস, এর মধ্যে কোনোটি নয়। তাহলে যেহেতু হুইসপারিং সে বিড়বিড় করে বলছে, বিশেষ করে ফিসফিস করে বলা, নিচু গলায় বলা, তো স্কিপিং কিন্তু উঁচু গলায় বলা, তাই তো। তাহলে এখানে 14 নম্বরের ক্ষেত্রে কী হচ্ছে, এ নাম্বারটা হচ্ছে। রানিং ওয়াইল্ডলি অবশ্যই না, বুনোভাবে ছোটা সেটা নয়, নান অফ দিস এর মধ্যে তো অবশ্যই নয়, মাটারিং অথবা স্ক্রিমিং। দ্য এক্স্যাক্ট অ্যান্সার ইজ নাম্বার এ। সর্বশেষ দেখো, হাউ ড্যাশ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম মুম্বাই টু গোয়া। তো হাউ মাচ, হাউ অফেন, হাউ ফার, হাউ মেনি। একটা জিনিস মাথায় রাখবে যে হাউ মেনি আমরা ব্যবহার করবো সংখ্যা বোঝাতে, ঠিক আছে। ফার বলতে দূরত্ব বোঝাতে, অফেন বলতে প্রায়শই, সপ্তাহে ঘটা বা মাসে ঘটা বা আসা বলা এরকম। এবং হাউ মাচ যখন আমরা পরিমাণ বোঝাবো, কিন্তু সেটা কিন্তু অবশ্যই কি হবে, যে আনকাউন্টেবল নাউন হবে, গোনা যাবে না। এখানে হাউ ড্যাশ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম মুম্বাই টু গোয়া, মুম্বাই থেকে গোয়ার দূরত্বটা কতটা, তাহলে হাউ ফার ইজ দ্য ডিস্টেন্স, হাউ ফার, এই ক্ষেত্রে কিন্তু হাউ ফার হবে, ঠিক আছে। সংখ্যা বোঝালে মেনি হতে পারতো। আর পরিমাণ যেমন জল বা তরল পদার্থ ইত্যাদির ক্ষেত্রে আমরা হাউ মাচ, যেমন হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য গ্লাস, তাহলে হাউ মাচ, তাহলে এখানে হাউ ফার হচ্ছে। তো দেখো যারা গ্রুপ সি এবং ডি এর ক্যান্ডিডেট রয়েছে, যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যে 60 নম্বরের কোশ্চেন থাকবে 1 ঘন্টায় তোমাদের করতে হবে। তো পুরো সেটটা অবশ্যই আমি আপলোড করব পরবর্তীতে। তো আজকে শুধুমাত্র ইংরেজির একটা পোর্শন আলোচনা করেছি। তো আশা করছি পুরো বিষয়টাই, যেহেতু আমি সমস্ত কারণগুলো বলেছি, সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তোমরা অবশ্যই একটু হলেও লাভজনক ভাবে তোমরা পরবর্তীতে এগিয়ে যেতে পারবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।